অনির্বাণকে ডেকে নেবো পোডিয়ামে। প্রথমে আগে রাজ্য সঙ্গীত গাইতে হবে, রাজ্য সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে এবং অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে। অনেক উদাহরণ তুলনামূলক আলোচনা হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে এটাও তো ফ্যাক্ট। যা আমি আবারও মেজর ঋত্বিক পালের লাস্ট কিছু কথা ধরেই শেষ করব, অনির্বাণের কাছে যাব, যে সত্যি সত্যি এখানে সিনেমা হলে গিয়ে জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যারা আপত্তি জানাচ্ছেন, আবার সে একই রকমভাবে তারাই বলছেন যে রাজ্য সঙ্গীত গাইতে হবে উঠে দাঁড়িয়ে। আমি নিজে ছোটোবেলায় স্টেজে বসে বাংলার মাটি বাংলার জল হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গিয়েছি বসে বসে। এখন মধ্যে আর গাইতে পারবো না, বা এখনকার প্রজন্ম আর বসে গাইতে পারবে না। মানে এই যে প্রত্যেক মুহূর্তে একটা কম্পিটিশন, যেটা বলছেন অনেকেই, এখন শেষ করলেন যে জায়গা থেকে সাবস্টিটিউট বানাবার চেষ্টা। সাবস্টিটিউট কি হতে পারে? জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের জায়গায়, রাজ্য সঙ্গীত রাজ্য সঙ্গীতের জায়গায়। দেখুন, আপনি দাঁড়িয়ে গাইবেন না হেঁটোমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে গাইবেন, যে একান্তই আপনার ব্যাপার। সোজা কথা সোজাভাবে বলছি, বাংলায় রাজনীতি করতে হলে বাঙালির জুতো, বাংলার ভূমি সন্তানদের জুতো মাথায় নিয়ে রাজনীতি করতে হবে। সে আপনি গুজরাট থেকে আসুন আর ইউপি থেকে আসুন, বা এই বঙ্গে দাঁড়িয়ে তাদের হয়ে দালালি করুন। এই বাংলায় থাকতে হলে বাঙালিকে সম্মান করতে হবে, বাংলার প্রতিটি ভূমি সন্তানকে সম্মান করতে হবে। এই শব্দ পাল্টে গেল, ওই কমাটা কেন নেই, এইসব ছেদ কথা বলে আর পার পাওয়ার দিন চলে গেছে। আপনারা এই মাটিতে বসে বসে ওই বহিরাগত প্রভুদের হয়ে দালালি করবেন, করুন, কোনো আপত্তি নেই, কিন্তু নিজেদের জায়গাটাও এটা বুঝে রাখবেন যে মেরুদণ্ডটা যে বিকিয়ে দিয়েছেন তার প্রতিটি কথায় আপনারা নিজেরাই প্রমাণ দিচ্ছেন। কারণ রাজ্য সঙ্গীতের প্রশ্নে ওই উঠে দাঁড়ানো না বসে থাকবো না শুয়ে থাকবো, মহারাষ্ট্রে 2023-এ যখন বিজেপির সরকার, তারা ঠিক এই রকমই নোটিফিকেশান এনেছিল, মহারাষ্ট্রের রাজ্য সঙ্গীত আপনাকে দাঁড়িয়ে গাইতে হবে, টানটান হয়ে গাইতে হবে। এবার আমি বলতে চাইছি, আপনি টানটান নাই হতে পারেন, আপনার মেরুদণ্ড নেই, কি করে টানটান হবেন? আপনি সরীসৃপের মধ্যে এরম এরম করে চলতে পারেন। আপনি বলবেন আমি তো ভাই দাঁড়াতে পারি না, আমার মেরুদণ্ডটা হারিয়ে গেছে, গুজরাটকে বিক্রি করে দিয়েছি। ভালো কথা, শুয়ে শুয়ে গান গাইতে আপনাকে হবে। যদি মনে করেন যে গাইবো না, জোর করে মুখটি বন্ধ করে রাখবো এবং যারা গাইছে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশি উইপোকা বলবো, তাহলে মনে রাখবেন উইপোকা কিন্তু শয়ে শয়ে লাখে লাখে কোটিতে কোটিতে আসে এবং বড় বড় ইমারত ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ওই হিন্দি সাম্রাজ্যবাদ এরমভাবে ধসিয়ে দেবো আমরা। বেশি বাড়াবাড়ি করলে কি হয়, বাঙালির বিরুদ্ধে বেশি গলা চড়ালে কি হয়, কোনো এক সময় ওই পশ্চিম থেকে আসা মোগলরা বুঝেছিল, পশ্চিম থেকে আসা ব্রিটিশরা বুঝেছিল। এরপর আপনারা যদি বুঝতে না চান, দয়া করে সম্মান করুন রাজ্য সঙ্গীত সবার জন্য, এই রাজ্যের প্রত্যেকের জন্য। এর আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন বহু রাজ্যের রাজ্য সঙ্গীত আছে, বাঙালিকে একটু সম্মান করুন। আমরা অনেক বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে জানি, আর যদি না করতে চান, মির্জাফর হোক বা নরেন গোসাই, আমরা বুঝে নিতেও জানি। ধন্যবাদ। আমি জানি না অনির্বাণ, রবীন্দ্রনাথ কি বাঙালি নন? রবীন্দ্রনাথের প্রতি কোন সম্মান দেখি যাদের হয়ে বললেন বাঙালির কথা? রবীন্দ্রনাথের ঘর বাড়ি দখল হয়ে গেল, রবীন্দ্রনাথের ঘর বাড়ি দখলে সেখানে পলিটিক্যাল পার্টির পার্টি অফিস হয়ে গেল, রাজনৈতিক দলে। রবীন্দ্র জয়ন্তীর আগে অন্য কারোর ছবি থাকে। সেই বাঙালি নিজের বাঙালি অস্মিতা নিয়ে শুধুমাত্র গর্ব করছে, এটাকে দ্বিচারিতা বলে। আচ্ছা, এই রবীন্দ্রনাথ কি শান্তিনিকেতনে জন্মেছিলেন? আপনি শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে হোক গাইবেন না কেন, আপনি জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে একটা স্ট্যান্ড, রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে একটা স্ট্যান্ড, দেশের পতাকা, দেশের ক্রিকেট টিম তাদের জার্সি নিয়ে একটা স্ট্যান্ড, আর নিজের নিয়ে একটা স্ট্যান্ড, এটা কিভাবে, এটা কোন ধরনের পন্থা হতে পারে? দেশের পতাকা মানে যদি তিরঙ্গার কথা বলে থাকেন, আরএসএস বোধহয় সেই একমাত্র সংগঠন যারা এই তিরঙ্গা পতাকা নিজেদের নাগপুরে হেডকোয়ার্টারে 70 বছর তোলেনি। এই বাঙালি রবীন্দ্রনাথকে কোথায় দাঁড় করিয়েছে? এই বাঙালি রবীন্দ্রনাথকে কোথায় দাঁড় করিয়েছে? সিগনালে রবীন্দ্রনাথ বিবেকানন্দ তাদের পোস্টার হয়েছে অন্য রাজনৈতিক দল দিয়ে। আপনি তখন কেন প্রতিবাদ জানাননি? সেই সময় কেন আপনার শিরদাঁড়া ছিল না? এই যে এখন এত বিতর্ক চলছিল, রবীন্দ্রনাথের ঘর দখল হয়ে গেল, রবীন্দ্র জয়ন্তীতে আমরা রবীন্দ্রনাথের পোস্টার খুঁজে পেলাম না, 25শে বৈশাখে রবীন্দ্রনাথকে খুঁজে পেলাম না, তখন 25শে বৈশাখে আপনি কোথাও খুঁজে পাননি এটা আমি বলতে পারবো না, আপনি কি করে খুঁজেছিলেন। আমরা 25শে বৈশাখ আমরা জানি রবীন্দ্র ঠাকুরকে কোথায় পাওয়া যায়, নিজের শহরটাকে চেনেননি। শুনুন না অনির্বাণ, আপনি আসলে নিজের রাজ্য নিজের শহরটাকে চেনেননি। আপনি চেনেননি যে এখানে একটা পাড়া রয়েছে পরেশ পাল, যেখানে রবীন্দ্রনাথের ছবি, রামমোহনের ছবি নিচে লেখা থাকে কি পরেশ পাল? না ছবি না, মূর্তির নিচে লেখা থাকে, নিচে লেখা, শুনুন হ্যাঁ বলে দিই, নিচে লেখা সৌজন্যে পরেশ পাল, এটা লেখা আছে তো। এবার দেখুন রবি ঠাকুরের মূর্তি বা কাজী নজরুল ইসলামের মূর্তি, এই ধরনের মানসিকতার জন্য গুজরাট হোক, মুম্বাই হোক বা ব্যাঙ্গালোর হোক, সেখানে গিয়ে প্রত্যেক মুহূর্তে বাংলার যে মানুষজন ভাই বোনেরা কাজ করতে যাচ্ছে, যাদের এখানে কাজ করার ব্যবস্থা করতে পারেনি বর্তমান রাজ্যের সরকার, তারা সেখানে গিয়ে প্রত্যেক মুহূর্তে হেনস্থার শিকার হচ্ছেন শুধুমাত্র আপনাদেরই মানসিকতার জন্য। আচ্ছা বলে দিই একটুখানি, এই যে আপনি আবারও বলবেন, বাকি আমি শুনিনি, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি আবার আপনার কাছে আসবো। জগন্নাথ বাবু, আজকের যে বিতর্ক সভা, সেই বিতর্ক সভার শেষ বক্তা, বিভিন্ন পার্সপেক্টিভ আমরা শুনলাম। আমার মনে পড়ছে যে 80-র দশকের মাঝামাঝি
বা 90-এর দশকের শুরুতে দূরদর্শন খুললে একটি গান সবসময় বাজতো, তোমার সুর আমার সুর, মোদের সুর ঐক্য সুর, মেরা সুর মিলে সুর তেরা মেরা তুমহারা তুম সুর বনে হামারা। তখনকার ভারতবর্ষের পরিস্থিতি কি ছিল? উত্তর পূর্ব জ্বলছে, কাশ্মীরের 4টি দক্ষিণাংশের জেলায় উগ্রপন্থা, মধ্য ভারতে ডাউন সাউথ মাওবাদ, দক্ষিণে শ্রীলঙ্কা জ্বলছে। এরকম একটি জায়গা থেকে দার্শনিকভাবে ভারতবর্ষের ঐক্যকে জুড়ে রাখার জন্য ভারতবর্ষের জাতীয় চ্যানেল বা ন্যাশনাল চ্যানেলে বা ন্যাশনাল ব্রডকাস্টারকে বারবার বলতে হতো যে তোমার সুর আমার সুর আর ঐক্য সুরের কথা, সৃষ্টি হোক ঐক্যতান। তো সেই কারণে এই যে দর্শনগতভাবে যে ঐক্যের কথা তখন আমাদের বারবার বলতে হতো, তার থেকে এখন আমাদের কাছে জাতীয় ঐক্যের সিম্বল হয়ে গেছিল কি? ক্রিকেট। আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল আলু, আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল 4টে শঙ্কর মঠ, আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল আমাদের গোদাবরী গঙ্গা। কিন্তু একইভাবে এখনকার ভারতবর্ষে গত 20-30 বছরে যেখানে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক সম্প্রভুতা প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমাদের কাছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ফলিতভাবে। তাই আজকে আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে আধার কার্ড, আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে এক দেশ এক রেশন কার্ড, আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে আয়ুষ্মান ভারত, পশ্চিমবঙ্গে তৈরি করা কার্ড কেরলে গিয়ে চিকিৎসা পাবে। আমাদের কাছে জাতীয় ঐক্যের চিন্তা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আর এই যখন পরিস্থিতি, তখন সব কিছু থেকে প্রশাসনিকভাবে সাংস্কৃতিকভাবে বাংলাকে ভারতবর্ষের মূল ধারার সঙ্গে বিচ্ছিন্ন করার নামই হচ্ছে এখন বাংলার প্রশাসন। তাই আমি PM টু DM মিটিং অ্যাটেন্ড করব না, আমি নীতি আয়োগের বৈঠকে যাব না, আমি সারা দেশের 151টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টকে একসাথে যখন উন্নয়নের জন্য ভারতবর্ষ জুড়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে যুক্ত হব না, আমি রেশন কার্ড এক করব না, আমি আধার কার্ড সিডিং মানব না। আর এরপরে বাংলার প্রতীক, বাংলার গান, বাংলার দিবস, কোনো অসুবিধা নেই, বাংলার গান হতেই পারে, আরও অনেকগুলি দেশের বাংলা গান আছে। কিন্তু যে নির্দেশিকায় বলছে যে কোনো রাজ্য অনুষ্ঠানের শুরুতে বাংলা গান দাঁড়িয়ে গাইতে হবে, অবশ্যই রবি ঠাকুরের গান আমি শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়েই গাইব, কিন্তু বিচ্ছিন্নতার গন্ধ কোথায় পায় সেখানে যখন ভারতবর্ষের কোনো সাংবিধানিক প্রধান রাজ্যে কোনো অনুষ্ঠানে আসবেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, আমাদের তো কনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু এবং শেষে জাতীয় সঙ্গীত করা, কই নির্দেশিকাতেও বলা নেই। এই তো আমরা মূল ধারা থেকে সরে আসছি। বাংলা দিবস কবে হবে? 1 বৈশাখ। আচ্ছা, এই সরকারের প্রশাসন যে ইংরেজি ক্যালেন্ডার ফলো করে, সেই ইংরেজি ক্যালেন্ডারে কি লেখা হয়েছে নির্দেশিকায়? না, যে ক্যালেন্ডার ইয়ারে যেদিন পড়বে 1 বৈশাখ সেদিন আমাদের বাংলা দিবস। কোনোবার 13ই এপ্রিল, কোনোবার 15ই এপ্রিল, কোনোবার 16ই এপ্রিল। তাহলে আপনি যদি দিবস করার কথা ভাবেন, তাহলে আপনার তো সেই শ্রদ্ধাবোধটুকুও নেই। আর বাংলা দিবস কেন আমার 1 বৈশাখের দিন হবে? 1947-এর 20 জুন যেদিন বঙ্গীয় প্রাদেশিক আইনসভা সিদ্ধান্ত করলো কমিউনিস্ট রতনলাল ব্রহ্মজ্যোতি বসু হিন্দু মহাসভার সদস্যদের সঙ্গে একদিনে ভোট করে ঠিক করলো, একসঙ্গে ভোট করে যে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রাখতে হবে, পশ্চিমবঙ্গের সৃষ্টি হলো, আমরা সেই দিনকে পশ্চিমবঙ্গ দিবস মানব না? আমরা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে দিতে চাইব? আমরা 1 কোটি বাঙালি উদ্বাস্তুকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য CAA এর বিরোধিতা করব? আমরা ভারতবর্ষকে মূল ধারার সঙ্গে বাঙালিকে রাখবো না? একথা কি রবীন্দ্রনাথ চেয়েছিলেন? একথা কি নেতাজি সুভাষ বোস চেয়েছিলেন? নেতাজি সুভাষ বোস সিঙ্গাপুর থেকে এসে ময়রাং হয়ে মণিপুর দিয়ে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। আর যারা রবীন্দ্রনাথের গান নিয়ে বাঙালি অস্মিতার কথা বলছে, তাদের কাছে মডেল আজকে শাহজাহান, তাদের কাছে মডেল আজকে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা কি এই বাঙালি অস্মিতা চাই? বাঙালি অস্মিতার মূল্য কি এরা? যদি বাঙালি অস্মিতার মূল্য না হয়, ভারতবর্ষকে এক করার জন্য যদি এক করার মানসিকতাকে যদি কোনো বক্তা ফ্যাসিবাদী মানসিকতা বলে, যুগোস্লাভিয়ার উদাহরণ দেয়, 46-এই তো যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্র হয়েছিল। তারা তো সমাজবাদ গণতন্ত্রের পরাকাষ্ঠা ছিল। কি করে 6টা রাষ্ট্র আলাদা হলো? 47-এ ভারত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে। আজও আমরা এক আছি। তার কারণ
আমরা ভারত মাতা কি জয় বলি, বন্দে মাতারাম বলি। আর এই ভারতবর্ষকে এক রাখার দায়িত্ব আমাদের। সেই কারণে আমরা প্রত্যেকে যারা রাষ্ট্রবাদী কট্টর বাঙালি আছি, তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রবাদকে শিরায় নিয়ে বাংলা অস্মিতাকে বজায় রাখা। আর তার জন্য বাংলা সঙ্গীত খেলা হবে আওয়ামী লীগের ওয়ার ক্রাই, বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে যে জয় বাংলা, এসব না আর প্রয়োজন নেই। এই রবীন্দ্রনাথের গান থেকে, বঙ্কিমের গান থেকেই আমরা জনগণ মন আর বন্দে মাতরম গাইব, সেখান থেকেই শক্তি নেব এবং সেই শক্তি নিয়েই ভারতকে এক করে রাখবো। স্লোভাকিয়ান মডেল আমাদের চাই না, আমাদের ভারতবর্ষকে এক করার জন্য রাষ্ট্রবাদী মডেলই চাই।